ডার্বি বাঙালির ঐতিহ্য। ভারতবর্ষের মধ্যে বাংলাকে আলাদা করে যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় তাহলে একটা বিষয় থাকে যে কলকাতা ফুটবল, এবং কলকাতা ফুটবল মানে সবথেকে বড় ইভেন্টটা হচ্ছে ডার্বি, এবং এটা এশিয়ার বৃহত্তম ডার্বি বলা চলে। সেই ডার্বির ভবিষ্যৎ আজকে সংকটে, এবং বাঙালির ফুটবল নিয়ে যে পরিচয় সেটাও একই সঙ্গে সংকটে আসতে চলেছে। কারণ বাংলা ফুটবলের একটা ক্লাব যদি টপ জায়গায় থাকে তাহলে তো আজকে মহারাষ্ট্রের ফুটবলও বলতে পারে যে মুম্বাই সিটি এফসি বেশ কিছুদিন আগে পর্যন্ত পুরো আইএসএল ডমিনেট করতো, তাহলে তো মহারাষ্ট্রের ফুটবলও এক নম্বরে চলে যাবে বা মহারাষ্ট্রের ফুটবলও বিখ্যাত হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। কলকাতার ফুটবল এই কারণেই বিখ্যাত, আজকে আইএসএল এর 3টে ক্লাব খেলছে, কোনো স্টেট থেকে 3টে ক্লাব খেলে না। এখানে ফুটবল নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে, ফুটবলের জন্য মানুষের প্রাণ পর্যন্ত গেছে। আর এখন যত দিন যাচ্ছে কলকাতা ডার্বি তার জৌলস হারাচ্ছে। প্রথমত হচ্ছে ডার্বি শিফট করা নিয়ে আমার এখনও আপত্তি আছে। আমি বলবো যে ভারতবর্ষে কলকাতা ডার্বি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের থেকে এখনও ইম্পর্টেন্ট। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ধর্মীয় অনুষ্ঠানকে যদি আগে রাখা হয়, ফুটবলকে পেছনে রাখা হয়, তাতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু কলকাতা যেখানে ফুটবলের মক্কা, সেখানে ফুটবলকে কিন্তু আগে রাখা উচিত, সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তবেই বলবে যে বাঙালিরা ফুটবলকে বেশি ভালোবাসে এবং বাঙালিরা ফুটবলকে অন্যভাবে দেখে। এখন ব্যর্থতাটা কার তা নিয়ে প্রশ্ন তুলে দরকার নেই, কারণ রাজ্য সরকারের ব্যর্থতা আছে, এখানে আমাদের মোহনবাগান ম্যানেজমেন্টের ব্যর্থতা আছে, এফএসডিএলেরও ব্যর্থতা আছে। এখন এফএসডিএল এর থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই, পরিষ্কার কথা। প্রত্যাশা আছে আমাদের রাজ্য সরকারের থেকে, প্রত্যাশা আছে আমাদের মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে। তারা যদি একটু সতর্ক হতেন, একটু দূরদর্শী হতেন, তাহলে কিন্তু ম্যাচটা কলকাতায় করা যেত। প্রথমত ম্যাচটা শিফট হওয়ার জন্য একটা লকডাউনের মধ্যে ডার্বি হচ্ছে এরকম একটা পরিবেশ ছিল মাঠের মধ্যে। এত কম দর্শক নিয়ে ডার্বি লাস্ট কবে দেখেছি আমার তো মনে পড়ছে না। এবং মাঠের কন্ডিশন বা সিচুয়েশনটা এরকমই ছিল যে দুটো টিম তাদের পুরোপুরি নর্মাল খেলাও খেলতে পারেনি। এবং গতকাল আইএসএল এর ডার্বিটাকে আইএসএল এর ইতিহাসে জঘন্যতম ডার্বি বললেও ভুল হয় না। এগুলো তো ছিল ফুটবলের বাইরের বিষয়, কিন্তু ফুটবলের বিষয়ে এটা মনে রাখতে হবে যে এই ডার্বিটাকে উত্তেজনাপূর্ণ করার দায়িত্ব কিন্তু দুটো দলের কাছেই থাকে। এখন মোহনবাগান তার কাজটা করে যাচ্ছে। এখন মোহনবাগানের পক্ষে এটা তো সম্ভব নয় যে ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে পারছে না বলে আমি খারাপ খেলি নিয়ে দুজনে সমান সমান দেখানোর চেষ্টা করি যে দুজনই খুব কাছাকাছি খেলছি। সেটা কারোর পক্ষেই পসিবল নয় যে নিজের পারফরমেন্সটাকে ডাউন করে দেওয়া। তো দায়িত্বটা ইস্টবেঙ্গলের ওপর আসে যে খেলার মানটাকে অন্তত উন্নত করা, একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে একটা লড়াই দেখতে পাই। হার জিত ঠিক আছে, এই 1-0 যদি ইস্টবেঙ্গল হারতো তাহলেও কোনো অসুবিধে ছিল না যদি লড়াইটা থাকতো 90 মিনিটের। একটা অসহায় আত্মসমর্পণ। আর খেলাটা দেখে মনে হলো দুটো পাশাপাশি বন্ধুর মধ্যে খেলা হচ্ছে, যে একজন আর একজনকে বলে রেখেছে ভাই তোর 3 পয়েন্ট চাই, তোকে 3 পয়েন্ট দিয়ে দেবো, আমাদের বেশি গোল দিস না। ও বলছে ঠিক আছে তোদের একটাই গোল দেবো। এইরকম একটা মানসিকতার ডার্বি হয়েছে কালকে। খেলাটা দেখে বাইরে থেকে সেরকমই মনে হয়েছে। একটা গোল করার পর মোহনবাগানের গোল করার সেরকম ইচ্ছাও খুব একটা প্রকাশ পায়নি। কিছুক্ষণের জন্য দেখতে পেয়েছিলাম, তারপর তো দেখলাম মোহনবাগান চেষ্টাই করছে না গোল করার, ইস্টবেঙ্গলও চেষ্টা করছে না গোল করার। তারা যেন ম্যাচের টাইমটা কাটাতে নেমেছে, যে তোর 3 পয়েন্ট পাওয়া হয়ে গেছে, তুই 1 গোল করে দিয়েছিস, আর গোল করে আমাদের হিউমিলেট করিস না, কোনো রকমের ম্যাচটা শেষ করে দে, আমরাও 90 মিনিট কাটিয়ে দিচ্ছি। এবং ডার্বি নিয়ে যে মিথগুলো ছিল সেগুলো যত দিন যাচ্ছে মিথ্যেতে পরিণত হচ্ছে। ডার্বি 50-50, কেউ এগিয়ে নয় কেউ পিছিয়ে নয়, এই কথাগুলোর ভ্যালু থাকছে না। এই কথাগুলো যখন আমরা ইউটিউবে বলছি তখন কমেন্টে আসছে দূর দাদা কোথায় 50-50, 80-20 বলুন। আর 80-20 পারফরমেন্স দিয়ে কখনো কোনো জমজমাট খেলা হতে পারে না। ম্যাচে অঘটন ঘটানোর জন্য টিমের ক্যাপাসিটি 60-40 হতে হয়, 30-70 হলেও চট করে অঘটন ঘটানো যায় না। ফলে ডার্বির রেজাল্ট প্রেডিক্টেড হয়ে যাচ্ছে, আর ডার্বির রেজাল্ট যত প্রেডিক্টেড হচ্ছে ডার্বির ভবিষ্যৎ তত অন্ধকারে চলে যাচ্ছে। ডার্বি শব্দটার মধ্যে দুটো টিমের অস্তিত্ব আছে। যদি মোহনবাগান একতরফা ডার্বি জিততেই থাকে তাহলে ডার্বির নাম মোহনবাগান হয়ে যাবে, আর ডার্বি বলে আলাদা কোনো শব্দই থাকবে না। আমি মন থেকে চাইছি না যে ইস্টবেঙ্গল ডার্বিতে আমাদের হারাক, কিন্তু এইটুকু তো কাম্য থাকবে যে ওরা একটা লড়াই দিক। মোহনবাগান সমর্থক হিসেবে সমস্ত সমর্থকের একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার একটা প্রত্যাশা থাকে,
সেই প্রত্যাশাটাও অন্তত পূরণ করুক ইস্টবেঙ্গল। আর গতকালের ম্যাচে মোহনবাগানের খেলা নিয়ে বললে এটাই বলতে হয় যে মোহনবাগান কোনোভাবে বুঝতে পেরেছিল যে এখানে ফুল ফ্লেজেডে খেলে তাদের এনার্জি নষ্ট করে লাভ নেই, কোনো কারণে চোট হয়ে গেলে মুশকিল আছে, খুব সেফ খেলছিল। মোহনবাগানের খেলায় যে জায়গাটা আমার প্রবলেমের মনে হয়েছে, অন্যান্য ম্যাচে মোহনবাগান প্রচুর সুযোগ পায়, সেগুলো মিস করে। কালকের ম্যাচে কিন্তু সেরকম প্রচুর সুযোগ বলা চলে না যে তৈরি হয়েছিল। ম্যাচটা পুরোটা হলো মোহনবাগানের ডিফেন্স ভার্সেস ইস্টবেঙ্গলের গোটা টিম। এবং মোহনবাগানের আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার সাকসেসের পেছনে সব থেকে বড় ভূমিকা আছে ওই দুটো পাহাড়ের মতো ডিফেন্ডারে। ওরা থাকার ফলে বাকি মোহনবাগান টিমের নিজের ইচ্ছে মতন তারা খেলছে, কখনো কোনো ম্যাচে ভালো খেলছে, কোনো ম্যাচে খারাপ খেলছে, তাতে তাদের রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে না। তারা জানে একটা কি দুটো, ম্যাক্সিমাম একটা গোল করলে বা কখনো কখনো কোনো ম্যাচে দুটো গোল করে দিলেই ম্যাচটা বেরিয়ে যাবে, কারণ ডিফেন্স বাকিটা সামলে নেবে। আমাদের গোলকিপারও সেরকম আছে, সেও সামলে নেবে। ফলে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ড এবং অ্যাটাকিং ভাগ সেইভাবে পারফর্ম করতে পারছে না, এবং তারা কিন্তু সেই রকম সমালোচনারও সম্মুখীন হচ্ছে না শুধুমাত্র মোহনবাগান ডিফেন্সের জন্য। ফাইনাল থার্ডে বক্সের মধ্যেও মোহনবাগানের প্লেয়াররা কিন্তু গোল করতে গিয়ে মিসপাস করছে। লিস্টন ফাঁকা মাঠে বল নিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে ফাইনালি কাটাতে পারছে না, জমা দিয়ে দিচ্ছে, এরকম সিচুয়েশনও তৈরি হচ্ছে। কিন্তু তাতেও ম্যাচের রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং কালকে মোহনবাগান ইস্টবেঙ্গল দু দলের প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে যে তারা কেউ এই ম্যাচটাকে ডার্বি হিসেবে নেয়নি। এরপর যদি রেফারির গল্পতে আসতে হয় তাহলে একটাই কথা বলবো, এই বিষয়ে আমার একটা গল্প মনে পড়ছে যে ছোটোবেলায় একবার ক্রিকেট ম্যাচ ছিল, পাড়ায় একটা ছেলে কম হচ্ছিল, তো পাড়ায় একটি পাগল থাকতো, সে সেরকম কিছু করতো না, ওই মাঠের ধারে বসে থাকতো, কখনো কখনো ওই নিজের মনে এদিক ওদিক করতো। তো তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ভাই তোকে কিছু করতে হবে না, উইকেটের পেছনে, উইকেট কিপারের পেছনে দাঁড়িয়ে ফিল্ডিং করবি আর তোকে চা বিস্কুট খাইয়ে দেবো, কারণ একটা প্লেয়ার না হলে আমরা ম্যাচটা খেলতে পারবো না, তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। তো ইন্ডিয়ান রেফারিদের দেখে মনে হচ্ছে এইরকমই ব্যাপার, তারা হয়তো অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদেরকে ডেকে বলা হচ্ছে ভাই এই ম্যাচটা রেফারিং করে দাও, কিছু করতে হবে না, যা মনে হচ্ছে করে দেবে, যেটা মনে হচ্ছে সেরকম বাঁশি বাজিয়ে দেবে, কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই, কেউ কিছু বললে তাকে কার্ড দেখিয়ে দেবে, বেশি কিছু বললে রেড কার্ড দেখিয়ে বার করে দেবে, তাহলেও ম্যাচটা আমার উতরে দাও। ঠিক এইভাবে যেন আইএসএল এর রেফারিদের রিক্রুট করা হয়। এবং জেমি ম্যাকলারেন যখন ইশারা করে লাইন্সম্যানকে বলছে একটা চশমা পরতে, তখন কমেন্টেটররাও বলছে উনি একদম ঠিক বলছেন, লাইন্সম্যানের উচিত চশমা পরা। তো গতকালের ম্যাচের মধ্যে যদি এন্টারটেনিং কিছু হয়ে থাকে যেটা দেখে আপনার মজা লেগেছে, তাহলে সেটা রেফারিং। ডার্বি নিয়ে পোস্ট ম্যাচ যে আমি একটা বিশ্লেষণ করি, সেই জায়গাটাও ছিল না কালকের ম্যাচে। দুটো টিম কোনো বড় ম্যাচ নামার আগে প্র্যাকটিস করলে যেরকম হয়, ভাই কারো চোটফোট না লাগে, খুব সেফ, আমরা জাস্ট প্র্যাকটিস করছি, গোল ফোল কাউন্ট হবে না, ঠিক সেই লেভেলের একটা ম্যাচ হয়েছে। তবে এটাও বলতে হয় এত কিছুর পরেও মোহনবাগানের টার্গেট ছিল বেসিক্যালি এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে আসা, সেই 3 পয়েন্ট আনাটা সাকসেস হয়েছে। ইস্টবেঙ্গলেরও 3 পয়েন্টের প্রয়োজন ছিল, ইস্টবেঙ্গলের সেই 3 পয়েন্ট আনার মতো পারফরমেন্স কোনোভাবেই দেখা যায়নি। পেনাল্টিটা বাদ দিন, পেনাল্টি যদি হতো তাহলেও ইস্টবেঙ্গল ম্যাচ জিততে পারতো কিনা এই নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মনেও প্রশ্ন আছে। আর মোহনবাগান তার প্রপার খেলা খেলেনি বলে ইস্টবেঙ্গলের খেলাটাও অত খারাপ লাগেনি, কারণ দুটো টিমের পারফরমেন্সই এরকম ছিল যে মনে হয়নি যে ইস্টবেঙ্গল এতটা খারাপ খেলছে বা কিছু। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সময় বলতে হবে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা মানে এক সময় ডার্বি ছিল, এখন আর ডার্বি নেই, ওটা লিগের আর 5টা ম্যাচের মতোই একটা ম্যাচ, শুধুমাত্র নিজেদের শহরে দুটো টিমের মধ্যে খেলা। তবে সব কিছুর পরে একটাই কথা বলবো, এত বছর যে ডার্বিগুলো দেখছি আইএসএল এর, সেখানে একটা কোচেরও অ্যাপ্রোচ দেখলাম না যে ডার্বি একটা বড় ব্যবধানে জিতি। যতবার আমরা ইস্টবেঙ্গলকে টুটি চিপে ধরতে পেরেছি, সেই রকম সিচুয়েশানেও কিন্তু কোনোবার কোনো মোহনবাগান কোচ চেষ্টা করেনি যে বড় ব্যবধানে ম্যাচটা জিতে একটা রেকর্ড তৈরি করি। এই জায়গাটা নিয়ে আমার মনে হয় মোহনবাগানের প্রত্যেকটা সমর্থক ভীষণভাবে হতাশ হবেন। একটা সময় ছিল যখন আমরা যে কোনোভাবে ম্যাচটা জিততে চাইতাম, এখন তো আগে থেকেই বোঝা যাচ্ছে আমরা ম্যাচটা জিতবো, তাহলে সেটা একটু বড় ব্যবধানে জিতবো, এটা কি করা যায় না? সেরকম কোনো অ্যাপ্রোচ কোনো টিম আইএসএলে খেলে যাওয়া মোহনবাগানের কোনো টিমের থেকে বা কোনো কোচের থেকে আমরা দেখতে পাইনি। গতকালের ম্যাচটা নিয়ে আর কথা বলার মতো কিছুই নেই, এটা নিয়ে বলতেও চাই না। এই ম্যাচটা সত্যি বলতে এই ডার্বিটা ভুলেই যেতে চাই। আগামীকাল মোহনবাগানের লিগ শিল্ডের অবস্থান নিয়ে আইএসএল লিগ শিল্ড জেতা নিয়ে কী অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব এই ভিডিওতে। এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে
তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।